নমস্কার, এক্সাম টাইমে সবাইকে স্বাগত জানাই। দেখুন, হামলা চালালো ইরান কাতারের রাস লাফান, সেই লিকুইফাইড ন্যাচারাল গ্যাস ফেসিলিটি যেখানে রয়েছে, ওয়ার্ল্ডের সব থেকে বড় লিকুইফাইড ন্যাচারাল গ্যাস এলএনজি হাব, এটাকে বলা হয় রাস লাফান। সেই রাস লাফানের উপর কিন্তু হামলা চালালো ইরান। এটা হঠাৎ চালানো হয়েছে, তার প্রতিশোধ নিল ইরান। 17% দেখুন এখানে হেডিং এ টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট 17% এলএনজি ক্যাপাসিটি গন। এই হামলার জন্য কিন্তু কাতারের যে ক্যাপাসিটি ছিল তার কিন্তু 17% কিন্তু তারা এবার লস করলো। তারা জানাচ্ছে যে মানে এর আগে যেরকম তারা সাপ্লাই কিন্তু করতো সেই ক্ষমতা কিন্তু আর তাদের নাই। 17% কিন্তু অলরেডি তারা লস করলো এবং এর জন্য তাদেরকে $20 বিলিয়ন কিন্তু তাদের লস হচ্ছে। স্বাভাবিক। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে ইন্ডিয়া কাতারের উপর এলএনজি গ্যাসের জন্য কিন্তু একটা বিশালীভাবে নির্ভরশীল ছিল। প্রায় 40 থেকে 41% এরকম কাতার থেকে তারা এলএনজি গ্যাস কিন্তু ইম্পোর্ট করতো। সো ইন্ডিয়া কিন্তু এতে ভালো রকম ভাবে এফেক্টেড হবে এবং যেসব প্রায় ম্যাক্সিমাম কান্ট্রি তো এখান থেকে নিত, তো তারা কিন্তু ভালো রকম ভাবে এফেক্ট হবে এর ফলে। দেখুন এখানে টাইমস অফ ইন্ডিয়া রিপোর্টে একবার দেখে নেবো। ইরানস unprecedented attacks on Qatar's gas facilities will significantly dent the Gulf states liquefied natural gas LNG export capacity and result in losses running into billions of dollars, according to Qatar's State Minister of Energy Affairs Saad Al Kabi. ওকে, সো এটা তার বক্তব্য ছিল যে তিনি কখনো ভাবতে পারেননি যে এরকম ব্যাপার হবে। এটা আমি আর এখানে কিছু যাচ্ছি না। দেখুন, এই পরের স্লাইডটা একটু দেখে নেব। 17% এলএনজি এক্সপোর্ট ক্যাপাসিটি নকড আউট। 17% তাদের এলএনজি এক্সপোর্ট যাদের যে ক্ষমতা ছিল সেটা কিন্তু 17% তাদের কমে গেল। ঠিক আছে? কবি said the attacks have knocked out 17% of Qatar's LNG export capacity, a development that could result in an estimated 20 billion in annual revenue losses. So তাদের রেভিনিউ কিন্তু $20 বিলিয়ন কিন্তু তাদের লস হচ্ছে। $20 বিলিয়ন কিন্তু তাদের অ্যানুয়াল রেভিনিউ কিন্তু তাদের কমে গেল বা লস হলো। ঠিক আছে? এবং 17% কিন্তু কাতারের যে এলএনজি এক্সপোর্ট করার যে তাদের ক্ষমতা ছিল সেটা কিন্তু 17% কিন্তু তাদের আহ এটা কিন্তু কমে গেল। He added that due to the repairs required, LNG output of 12.8 million tons would be সাইডলাইন ফর 3 to 5 years। দেখুন এইটা কিন্তু আহ, কোনো বাড়িঘর না যে আজকে ভেঙে ফেলা হলো, ঠিক আছে, এক আধ বছরের মধ্যে হয়ে গেল। এটা সব থেকে বড় একটা রিফাইনারি হাব ছিল এলএনজির, সেখানে প্রচুর পরিমাণে এলএনজি কিন্তু প্রোডাকশন করা হতো। ঠিক আছে? এবং সেইটা শেষ হয়ে যাওয়া মানে সেটাকে আবার সেই টেকনোলজি জিনিসগুলোকে নতুন করে আবার সেগুলোকে তৈরি করতে হবে, সমস্ত রিপেয়ার করতে হবে, সেটা কিন্তু যথেষ্ট সময় সাপেক্ষ। ঠিক আছে? ৩ থেকে কিন্তু ৫ বছর তার জন্য সময় লাগবে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে ৩ থেকে ৫ বছর কিন্তু সময় লাগতে চলেছে আবার। তারপরে দেখুন, he further stated that two of Qatar's 14 as LNG trains and one of his two gas to liquid, এই গ্যাস টু লিকুইড যেটা হচ্ছে জিটিএল, এটা মনে রাখবেন। জিটিএল মানে হচ্ছে গ্যাস টু লিকুইড। অ্যাকচুয়ালি কি করা হয়, যে এলএনজি লিকুইফাইড ন্যাচারাল গ্যাস, ঠিক আছে, সেটা অ্যাকচুয়ালি গ্যাস কিন্তু সেটা তো ওই গ্যাস হয়ে শিপিং করতে পারবে না। সেটাকে কি করা হয় যে কম্প্রেস করে সেটাকে গ্যাস থেকে লিকুইফাই করা হচ্ছে, লিকুইডে পরিণত করা হচ্ছে, তারপর সেটাকে শিপিং করা হচ্ছে। যে ঠিক আছে, যে আহ, সেই শিপিং এর মাধ্যমে যে জাহাজগুলো যেগুলো আসছে সেখানে কিন্তু সেটা লিকুইড আকারে আনা হচ্ছে। তো সেই গ্যাস থেকে লিকুইডে কিন্তু কনভার্সন সেটা কিন্তু সেখানে করা হতো। তো সেই ফেসিলিটিস ওয়ার ড্যামেজড ইন দ্য স্ট্রাইকস। দেখতেই পাচ্ছেন যে যে গ্যাস থেকে যে লিকুইড করা হতো, কম্প্রেস করা হতো, সেখানে যে লিকুইড করা হচ্ছে সেই ফেসিলিটির কিন্তু সম্পূর্ণ রকমভাবে ড্যামেজ করে হয়ে গেছে এই স্ট্রাইকের ফলে। ঠিক আছে? তাহলে 14টা এলএনজি ট্রেন এবং ওয়ান অফ হিজ টু গ্যাস টু লিকুইড, এই দুটোর মধ্যে একটা যে জিটিএল সেটা কিন্তু এখানে শেষ হলো বা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল। ঠিক আছে? এবং দেখুন তারপরে এখানে লিখছে যে দ্য স্কেল অফ দ্য ড্যামেজ ইন সাচ দ্যাট দ্য এন্টায়ার রিজিয়ন হ্যাজ বিন সেট ব্যাক 10 to 20 years। এবং এর ফলে যে ক্ষতিটা হলো না সেটা কিন্তু 10 থেকে 20 বছর কিন্তু এটা এর ক্ষতি হয়ে গেল। ঠিক আছে? আবার এটা সেই 10 থেকে 20 বছর কিন্তু এটা মানে আবার সে আগের জায়গাতে যেতে কিন্তু সে সময় লাগছে, বা আবার সে আগে যেরকম ছিল সে জায়গাতে সেটা চলে গেল। সো এর ফলে আল্টিমেটলি ক্ষতি সেই সাধারণ মানুষেরই হতে চলেছে। সাধারণ মানুষের পকেট থেকে টাকা বেরোতে চলেছে। উম দাম বাড়বে, পেট্রোল, ডিজেল সমস্ত কিছু।
এবং তার ভরপাই দিতে হবে সাধারণ মানুষকে। এলএনজি গ্যাস এটা ফার্টিলাইজার সেক্টরে কিন্তু ইন্ডিয়াতে বিশাল পরিমাণে ইউজ করা হয়। সো ফার্টিলাইজারের সঙ্গে যেসব ব্যবসা এগুলো জড়িত ছিল তারা ক্ষতিগ্রস্ত হবে এবং তার সমস্ত প্রোডাকশন সমস্ত কিছু কিন্তু দাম বাড়তে চলেছে। তো এটা এমন একটা জিনিস যেটা ১ আধ বছরের মধ্যে কোনো কিছু সম্ভব নয়। ঠিক আছে? এটা এর জের কিন্তু মানে বেশ কয়েক বছর এবার মানে চলবে এবার। ঠিক আছে? এই দাম বাড়াবাড়ির এইসব কিন্তু এর ফল বহু বছর কিন্তু চলবে। এটা কয়েক মাসের কিন্তু ব্যাপার নয়। তো যাই হোক, এবার দেখে নিন পরের স্লাইডটা। ইউএস, কাতার অ্যান্ড অস্ট্রেলিয়া ডমিনেট এলএনজি সাপ্লাই। এলএনজি সাপ্লাই যেটা এর আগেও বললাম যে কাতার এর যে এই রাস লাফান এটা ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে লার্জেস্ট হাব ছিল এলএনজির জন্য। এবং আমরা যদি দেখে নিই যে এলএনজির মেইন প্রোডাকশন কারা করে থাকে কোন কোন দেশগুলো, দেখুন ইউএস, ঠিক আছে, কাতার এবং হচ্ছে অস্ট্রেলিয়া, এরা কিন্তু ডমিনেট করে এলএনজি সাপ্লাইয়ের দিক থেকে। আমরা দেখে নেব ওখানে থ্রি নেশনস সাপ্লাইড মোর দ্যান 60% অফ ওয়ার্ল্ডস লিকুইফাইড ন্যাচারাল গ্যাস এলএনজি লাস্ট ইয়ার। ঠিক আছে, তো 60% এর বেশি কিন্তু এই তিনটে দেশ কিন্তু 60% এর বেশি প্রোডাকশন করছে এবং এরা কিন্তু এক্সপোর্ট করে থাকছে, সাপ্লাই করে থাকছে। ঠিক আছে, 60% এর বেশি। ভাবতে পারছেন পুরো ওয়ার্ল্ডের মধ্যে এই তিনটে দেশ, ইউএস, কাতার এবং অস্ট্রেলিয়া, 60% কিন্তু এরাই ডমিনেট করছে। সো এবার দেখুন এখানে 2025-এ আমরা যদি এর এক্সপোর্টটা দেখে নেব কত সাপ্লাই করেছে 2025 দেখুন ইউএস রেড। সো ইউএস সব থেকে কিন্তু বেশি আছে, তারপর হচ্ছে কি কাতার, ঠিক আছে, দেন অস্ট্রেলিয়া। ঠিক আছে, সো কাতারে এই যে এত বড় ক্ষতি হয়ে গেল, তো এবার তো কাটার ডাউন হয়ে যাবে এবং ইন্ডিয়াকে দেখতে হবে বা অন্যান্য দেশগুলো দেখবে যে এলএনজি গ্যাস আবার কোথা থেকে নেওয়া যায়। ইউএস এর উপর ডিপেন্ডেন্সি তাতে বাড়বে, অস্ট্রেলিয়ার উপরে বাড়বে, এখান থেকে তারা হয়তো এবার নেওয়ার চেষ্টা করবে, কারণ কাতার থেকে তো আর পাবে না এতটা বেশি, যেটা 40 থেকে 41% পেত। নেক্সট স্লাইড দেখা নেবো। দেখুন বেসিক জিনিসটা এলএনজি, সিএনজি এবং এলপিজির মধ্যে যে বেসিক যে পার্থক্যগুলো আছে। এলএনজি মানে হচ্ছে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। ঠিক আছে, সবগুলো ন্যাচারাল গ্যাস। ওকে, ন্যাচারাল গ্যাস মানে হচ্ছে প্রাকৃতিক গ্যাস। ঠিক আছে, সেই এবার সেটা কখন এলএনজি হচ্ছে, কখন সিএনজি হচ্ছে এবং সেটা কখন হচ্ছে কি এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। তো এলএনজি মানে হচ্ছে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস, যেমনটা বললাম। সিএনজি অর্থাৎ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস এবং এলপিজি সবাই জানেন যে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এলএনজির মধ্যে বেসিক কি থাকছে না হচ্ছে গিয়ে মিথেন। ঠিক আছে, মেইন গ্যাস এলএনজির মধ্যে কি থাকে না মিথেন থাকে। কম্প্রেসড ন্যাচারাল গ্যাস সেটা হচ্ছে গিয়ে সিএনজি, সেটা সেটা হচ্ছে গিয়ে মিথেন, কারণ প্রাকৃতিক গ্যাস মানে হচ্ছে মিথেন, এটা হচ্ছে মেইন গ্যাস। ঠিক আছে, তো সেটাকে কম্প্রেসড করছে বলে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। আমি এর পরের স্লাইডটা বলছি আরো ডিটেলসে। দেখুন এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, সেটার মেন যে গ্যাস থাকে সেটা প্রোপেন আর বিউটেন। নেক্সট স্লাইডে দেখে নেব। দেখুন এলএনজি যেটা সেটা স্টোরড বাই কুলিং টু 160 - 162 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এটা লিকুইফাইড ফর্ম তখন কিন্তু এটা ধারণ করে। এবং সিএনজি স্টোরড বাই হাই প্রেসার কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, অনেক হাই প্রেসারে করে কিন্তু সেই গ্যাসটাকে কম্প্রেস করা হয়। ঠিক আছে, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস এটাকে বলে। তাই সেই প্রেসারের পরিমাণটা দেখুন 200 থেকে 250 বার। ঠিক আছে, সেই 200 থেকে 250 বার কিন্তু এটার যে প্রেসার এবং এই হাই প্রেসারের মাধ্যমে কিন্তু ন্যাচারাল গ্যাসটাকে কম্প্রেস করা হচ্ছে বলে এটা কম্প্রেস ন্যাচারাল গ্যাস বা সিএনজি। আর আরেকটা দেখুন এলপিজি। এলপিজি হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, যেটা বললাম। তো এটা খুব লো প্রেসারে কিন্তু, মানে সিএনজি আর এলপিজির মধ্যে একটা পার্থক্য, সিএনজি হচ্ছে হাই প্রেসার, এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। ঠিক আছে, এটা হচ্ছে লো প্রেসার, এটা ইজিলি লিকুইফাইড হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা দেখে নেব সিএনজি। সিএনজি আমাদের সাধারণত কোথায় ইউজ হয়? সিএনজি জানেন যে আপনারা গাড়িতে, অটোমোবাইল সেক্টর বা ভেহিকল, সেই কার, ঠিক আছে, অটো বা বাস, এই সমস্ত গাড়িগুলোতে কিন্তু সিএনজি দেখবেন প্রায় বলতে শুনবেন যে সিএনজি চালিত যে গাড়ি, ঠিক আছে, সেখানে কিন্তু ন্যাচারাল গ্যাস বা কম্প্রেস ন্যাচারাল গ্যাস কিন্তু ইউজ করা হচ্ছে। এখানে ভেরি কমন ইন ইন্ডিয়া। ঠিক আছে, সিএনজি চালিত যে গাড়ি, তো সেটাই সাধারণত কার, অটো এবং বাসে কিন্তু ইউজ করা হয়ে থাকে। এলপিজি দেখুন, এলপিজি সবাই জানেন যে আমাদের রান্নার যেটা গ্যাস, এলপিজি সিলিন্ডার বলে, গ্যাস সিলিন্ডার, সেখানে এলপিজি থাকে লিকুইফাইড ফর্মে, সেটা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। ঠিক আছে, অলসো ইউজড ইন সাম ভেহিকলস, কিছু কিছু ভেহিকলসে দেখবেন এলপিজি গ্যাস সিলিন্ডার গুলো ইউজ করা হয়ে থাকে। আচ্ছা, তারপর দেখুন এলএনজি অর্থাৎ লিকুইফাইড ন্যাচারাল গ্যাস, যেটা দেখুন লিকুইফাইড ন্যাচারাল গ্যাস বা এলএনজি, এটা কোথায় ইউজ করা হচ্ছে না, এটা সাধারণত ইন্ডাস্ট্রি বা পাওয়ার প্ল্যান্টে কিন্তু ইউজ করা হয়ে থাকে। কোথাও কোথাও হেভি ট্যাঙ্কস বা শিপেও কিন্তু
ইউজ করা হয়। সাধারণত ফার্টিলাইজার সেক্টরে কিন্তু এলএনজি প্রচুর পরিমাণে ইউজ করা হয়। তো এলএনজি মার্কেট ডাউন হয়ে গেল মানে ফার্টিলাইজার যে সাপ্লাই চেইন সেটা পুরোপুরিভাবে ব্রেক করে যাবে। ঠিক আছে? এবং স্বাভাবিকভাবে ফার্টিলাইজারের দাম কিন্তু এবার বাড়তে চলেছে। সেখানে মানে ডিমান্ড আছে কিন্তু সাপ্লাই করতে পারবে না, তো দাম বাড়বে। কিছু করার নেই। তো এবার ভারতকে দেখতে হবে অন্যান্য যে মার্কেটগুলো আছে, অন্যান্য যে দেশগুলো আছে ইউএস, অস্ট্রেলিয়া এগুলোর উপর থেকেই তার ডিপেন্ডেন্সি বাড়াতে হবে, আর কিছু করার নাই। যেমন সিএনজি, আচ্ছা এটা তো আমি বললাম সিএনজি কার গ্যাস, এটা এলপিজি কিচেন গ্যাস, আর এলএনজি ইন্ডাস্ট্রিয়াল পারপাসে ইউজ করা হয় ফ্যাক্টরিগুলোতে। আচ্ছা দেখুন আরেকটা স্লাইডে দেখে নেব, ইরান ওয়ার হোয়াই রাসলাফান অ্যান্ড সাউথ ফার্স্ট অ্যাটাকস কোম্পানি ইন্ডিয়ার ওরি, কেন ইন্ডিয়ান এক্সপ্রেস এর খবরটি বেরিয়েছে, ঠিক আছে? রাসলাফানে এই যে হামলাটা চললো তার জন্য ইন্ডিয়া কি করে এফেক্ট হবে। দেখুন এখানে ইন্ডিয়ার ডিপেন্ডেন্সিটা আমরা একবার দেখে নেব, ইন্ডিয়াস এলএনজি ডিপেন্ডেন্সি অন কাতার। ইন্ডিয়া কিভাবে ডিপেন্ড কাতারের উপর এলএনজি এর জন্য, ঠিক আছে? কাতার ইজ ইন্ডিয়াস লার্জেস্ট সোর্স, কাতারই ছিল ইন্ডিয়ার, যেমনটা আমি আগে বললাম কাতার ছিল ইন্ডিয়ার সবথেকে লার্জেস্ট সোর্স অফ এলএনজি, ঠিক আছে? ইন্ডিয়া ডিপেন্ডস অন এলএনজি ইম্পোর্টস টু মিট রাফলি হাফ অফ ইটস ন্যাচারাল গ্যাস ডিমান্ড। তো আমাদের ইন্ডিয়াতে যা ন্যাচারাল গ্যাস লাগে ন্যাচারাল গ্যাসকে আমি এনজি বলছি, ঠিক আছে? তার প্রায় হাফ কিন্তু ওখান থেকে আসছে, ঠিক আছে? 50% না হলেও অ্যাকচুয়ালি এলএনজি লিকুইফাইড ন্যাচারাল গ্যাস যেটা এলএনজি সেটা 40 থেকে 41%, তার যে আদার রূপগুলো সেগুলো ধরুন আছে। And over 2/5 of the country's LNG come from কাতার। দেখুন আমি আগে বললাম যে 2/5 মানে হচ্ছে, ধরুন 2/5 কে যদি আমি পার্সেন্টে করি তার মানে 2/5 ইন্টু 100, সো 40% এর কাছাকাছি কিন্তু আসছে, ঠিক আছে? 40% নিয়ার বাই 40%, ওকে? নিয়ার বাই কিন্তু 40%, 40 থেকে 41% কিন্তু এলএনজি এই কাতারে এখান থেকে কিন্তু আমরা ইম্পোর্ট করতাম। সো এলএনজির জন্য কিন্তু ম্যাক্সিমামটাই কাতারের উপরে কিন্তু ইন্ডিয়া ডিপেন্ড ছিল। তারপর দেখুন এলএনজি কামস ফ্রম কাতার অলমোস্ট অল অফ ইট ফ্রম রাস লাফান, এবং এই যে 40 থেকে 41% যেটা আসতো সেটা কিন্তু ম্যাক্সিমামটাই মানে অলমোস্ট কিন্তু রাস লাফান থেকে আসতো, এবং রাস লাফানটাই কিন্তু ধ্বংসপ্রাপ্ত হলো এবং বা ক্ষতিগ্রস্ত হলো। যাই হোক, অ্যাকর্ডিং টু কমার্স মিনিস্ট্রি ডেটা, ইন্ডিয়া ইম্পোর্টেড 27 মিলিয়ন টনস অফ এলএনজি ইন 2024-25। দেখুন 2024-25 কিন্তু 27 মিলিয়ন টন এলএনজি কিন্তু ইন্ডিয়া ইম্পোর্ট করেছিল, অফ হুইচ 11.2 মিলিয়ন টনস আর 41.4% কেম ফ্রম কাতার, ঠিক আছে? তো এই যে 27 মিলিয়ন টন এলএনজি যেটা ইন্ডিয়া ইম্পোর্ট করেছিল 24-25 ফিনান্সিয়াল ইয়ারে, সেখানে কিন্তু 11.2 মিলিয়ন, এরকম 11.2 মিলিয়ন টন, বা যেটা হচ্ছে গিয়ে 41.4% কিন্তু সেটা কাতার থেকে এসেছিল, ঠিক আছে? কাতার এনার্জি হ্যাজ অ্যান এলএনজি প্রোডাকশন ক্যাপাসিটি অফ 77 মিলিয়ন টনস পার অ্যানাম। কাতারের কিন্তু সেই এনার্জি এলপিজি সরি এলএনজি প্রোডাকশন করার ক্ষমতা ছিল 77 মানে 77 মিলিয়ন টন প্রত্যেক বছর, ঠিক আছে? কাতার কিন্তু এলএনজি প্রোডাকশন করতে পারে, এবং হুইচ ইজ ইন আন্ডার এক্সপানশন, এবং এটা কিন্তু ধীরে ধীরে বাড়তেই থাকছে। এবং দেখুন ইন 2025 কি বলছে, কাতার এনার্জি এক্সপোর্টেড অ্যারাউন্ড 81 মিলিয়ন টনস অফ এলএনজি, ঠিক আছে? 2025-এ কাতার কিন্তু এক্সপোর্ট করেছিল প্রায় কি না 81 মিলিয়ন টন এলএনজি, কিন্তু 2025-এ কাতার কিন্তু এক্সপোর্ট করেছিল, ওকে? সো এই এই হচ্ছে ব্যাপার। তারপর দেখুন এই দেখুন এখানে ইন্ডিয়া, আচ্ছা এটা তো বললাম, ওকে? So with LNG from Qatar and other sources in West Asia unable to reach India due to the effective closure of Strait of Hormuz. Strait of Hormuz দিয়ে যেহেতু সমস্যা হচ্ছে সেজন্য তো সমস্ত সাপ্লাই চেন গুলো ডিস্টার্ব হয়ে গেছে। তার ফলে এই শিপিং যে এর আগেও তো অনেকগুলো জাহাজ আটকে ছিল, তো একটু একটু করে ছাড়ছে। যাই হোক, এই প্রোডাকশন সাসপেনশন বাই কাতার এনার্জি, ওকে? ইন্ডিয়া had already cut natural gas supplies to certain industries. ওকে, নেক্সট স্লাইডটি দেখে নেবো, তাহলে বোঝা যাবে, ওকে? বোধহয় এটা ছিল, হ্যাঁ, ওকে। সো with LNG from Qatar and other sources in West Asia unable to reach India due to the effective closure of the Strait of Hormuz. Strait of Hormuz এর জন্য কিন্তু এই এলএনজি কাতার থেকে এখানে কিন্তু আসতে একটু হচ্ছিল। যাই হোক, production suspension by Qatar Energy, India had already cut natural gas supplies to certain industries, ঠিক আছে? যার জন্য কিন্তু ইন্ডিয়া বাধ্য হয়েছিল কিছু কিছু ইন্ডাস্ট্রি এলএনজি কাট করতে।
তাছাড়া উপায় ছিল না, কারণ সাপ্লাই না আসলে কি করে হবে? Beyond LNG, India, like many other countries that rely on West Asia for a large share of their energy imports, would be extremely worried about the prospect of an escalation in attacks on critical energy infrastructure. So শুধু তো ইন্ডিয়া নয়, ঠিক আছে, ইন্ডিয়া ছাড়াও অন্যান্য যে কান্ট্রি গুলো ছিল যারা পুরোপুরিভাবে তাদের উপরে নির্ভরশীল ছিল ওয়েস্ট এশিয়ার উপরই, ঠিক আছে, তারাও কিন্তু প্রচন্ডভাবে এবার অডিট হয়েছে বা ঘাবড়ে গেছে যে কি হবে অ্যাটাকের জন্য ক্রিটিক্যাল এনার্জি ইনফ্রাস্ট্রাকচার, ঠিক আছে, প্রত্যেকটা দেশই এতে ক্ষতিগ্রস্ত হবে, কিছু করার নেই। So far the disruption from the conflict has largely been a supply chain problem. আগেই বললাম যে এর জন্য সাপ্লাই চেইন প্রবলেমে একটা বিশাল বড় সমস্যা হচ্ছে, এবং দেখতেই পাচ্ছেন এখানে এখানে হলো হরমুজ, ওকে, and numerous tankers carrying energy supply were stuck in the Persian Gulf, প্রত্যেকে কিন্তু এখানে আটকে গেছে স্ট্রেট অফ হরমুজে, ওকে। চলুন তারপরে স্লাইডটা দেখে নেবো। ওভারঅল India depends on imports to meet over 88% of its crude oil requirement, 60% of its LPG needs, and around 50% of its natural gas requirement. Okay, so India কিন্তু ডিপেন্ড করছে ইম্পোর্টের উপরে, কিন্তু ইন্ডিয়া কিন্তু ম্যাক্সিমামটা ইম্পোর্ট করে এইগুলো, ঠিক আছে। 88% আপনারা দেখছেন, 88% ক্রুড অয়েল রিকোয়ারমেন্ট কিন্তু ইন্ডিয়া কিন্তু ইম্পোর্ট করে, বাইরে থেকে আনতে হয় 88% ক্রুড অয়েল, ঠিক আছে, 60% এলপিজি কিন্তু ইন্ডিয়াতে বাইরে থেকে আসছে, এবং অ্যারাউন্ড 50% অফ ন্যাচারাল গ্যাস রিকোয়ারমেন্ট কিন্তু সেটা বাইরে থেকে আসছে, এবং হাফ অফিস এর আগে বললাম সাইডটাতে যে এই 50% মানে ম্যাক্সিমাম হচ্ছে 40 থেকে 41% তো কাতারে সে রাজলাফান থেকে আসতো এলএনজি, ওকে। So for a large share of these energy imports, India depends on West Asia. ঠিক, একটা বিশাল বড় শেয়ারের জন্য কিন্তু ইন্ডিয়া কিন্তু ডিপেন্ড করে এই ওয়েস্ট এশিয়ার উপরই, মানে ম্যাক্সিমামটা কাতারের উপরই ডিপেন্ডেন্সি ছিল, ফ্রম হুইচ দে প্রাইমারিলি কাম টু ইন্ডিয়া থ্রু দ্য স্টেট অফ হরমুজ, ওকে। স্টেট অফ হরমুজ দিয়ে কিন্তু এই সমস্ত গুলো কিন্তু আসতো। যাই হোক, অ্যারাউন্ড 2.517 মিলিয়ন মেবিটি, ওকে, আবার দ্য কান্ট্রিজ টোটাল অয়েল ইম্পোর্টস, এগুলো সেরকম কিছু নেই, 40% দেওয়া হয়, তো বললাম। India's dependence on the state for LNG and liquefied petroleum gas (LPG) supplies is greater than for crude. Okay, and roughly 60% of India's LNG imports come through the Strait of Hormuz. Okay, 60% LNG কিন্তু ইম্পোর্ট করতো ইন্ডিয়া, সেটা কিন্তু স্ট্রেট অফ হরমুজ দিয়ে আসতো, ঠিক আছে। এবং এলএনজি দেখুন এখানে, এলএনজি যদি আমি দেখি, ওকে, ওকে, এটা তো বললাম, হ্যাঁ, এলএনজি 60% এলএনজি স্ট্রেট অফ হরমুজ দিয়ে কিন্তু আসতো। দ্য ফিগার ইজ staggering 90% for LPG, as evidenced by the LPG supply crisis. Okay, country is already grappling with. Okay, so এলপিজি নিয়ে কিন্তু সব পুরো দেশেই হইচই পড়ে গেছে। এলপিজি সিলিন্ডার যারা অর্ডার করছেন তারা কিন্তু সিলিন্ডার পাচ্ছেন না তাড়াতাড়ি। সরকারের জন্য অনেক কিছু নিয়ম টিয়ম নিয়ে এলো। যাই হোক, তারপর দেখুন ট্রাম্পের ব্যাপারে এখানে বলেছে যে এগুলো অতটা ইম্পর্টেন্ট কিছু নেই। তো যাই হোক, এই হচ্ছে মেন খবরটা আজকে ছিল। রাসলাফান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হলো, সেই জন্য প্রত্যেকটা দেশ যারা এই কাতারের উপর ডিপেন্ডেন্স ছিল, এবং যেহেতু রাসলাফান সব থেকে বড় হাব ছিল, তো যারা যারা ডিপেন্ড ছিল তারা তারা ক্ষতিগ্রস্ত হবে, এবং দেখবে অন্যান্য সাপ্লাই গুলোকে তারা খোঁজ করার চেষ্টা করবে, এবার ইউএস বা অস্ট্রেলিয়া সেখান থেকে নেওয়ার চেষ্টা করবে। তো এর জন্য সাপ্লাই চেইন ডিসরাপ্ট হবে, এবং প্রত্যেকটা জিনিসের দাম তো অলরেডি বাড়ছে, যেগুলো যেমন পেট্রোল, ডিজেল, সমস্ত কিছুর দাম বাড়তে থাকবে, কিছু করার নাই। সাপ্লাই চেইন ডিস্টার্ব হবে, সাপ্লাই করতে পারবে না, ডিমান্ড আছে, সো দাম বাড়বে, ফার্টিলাইজার সেক্টরেরও দাম বাড়বে, এবং আলটিমেটলি তো ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ, সাধারণ মানুষের পকেট থেকেই যাবে, ঠিক আছে। তো আর কিছু করার নেই। তো যাই হোক, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন, এবং অবশ্যই এক্সাম টাইম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এর পরবর্তী খবরগুলো আবার নিয়ে আসবো, নেক্সট নতুন নতুন আপডেট গুলো, এবং ওই ইয়ের ভিডিও গুলো, অঙ্কের ভিডিও আসতে থাকবে, আর রিজনিং এর ভিডিও কিন্তু আসতে থাকবে।
তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ দেখার জন্য।